সবাইকে ম্যাথ মেডিজিতে স্বাগত। চলছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা। তো এই সিরিজে এর আগে তো বিভিন্ন বইয়ের বিভিন্ন নামি দামি যে লেখকের বই আছে, সেই বাজার চলতি বই, সেই সমস্ত বই থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যা সমাধান করো অংশের অন্তর্গত, যেগুলো বেসিক্যালি মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এর আগে এই ধরনের অঙ্ক করার গুরুত্ব সেটা আলোচনা করা হয়েছে বিশদভাবে, সেটা আর আলোচনা করছি না। আজকে আমরা যেটা করছি, একটা নতুন অংশ, এই চ্যাপ্টারেরই অংশ, সমীকরণ গঠন ও সমাধান। তো এই সমীকরণ গঠন এবং সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে যে বইগুলো আমরা করে থাকি সাধারণত এই সিরিজের ক্ষেত্রে, অমিতাভ মিত্র যেমন আছে, কেসি নাগ আছে, অমলকে ভৌমিক আছে, তো আরও অনেকে আছে। তো এই ক্ষেত্রে আমরা আজকে করব অমিতাভ মিত্র বিদ্যুৎ গুহ ঠাকুরতার যে বইটা, সেই বইটা থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে। এরপরে আমরা যথারীতি কেশব নাগ এবং অমলকে ভৌমিক এই পরপর করে যাব, আগের যেরকম করেছিলাম সমাধান করা অংশতে, এটাতেও তাই করব। তো এখানে সঙ্গে অবশ্যই থাকবে যে বোর্ডের বইয়ের বাছাই করা কিছু অঙ্ক এবং সালের কোয়েশ্চেন। তো এখানে যেটা আমরা প্রথমে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে প্রথম অঙ্ক বলেছে একটি ধনাত্মক সংখ্যার ধনাত্মক সংখ্যার 3 গুণের সঙ্গে 9 যোগ করলে যোগফল একটি সংখ্যাটির বর্গের দ্বিগুণের সঙ্গে সমান হয়। সংখ্যাটি নির্ণয় করো। এখানে ধনাত্মক সংখ্যা বলতে এটা বলেছে কি না, যেই সমস্ত সংখ্যা নেগেটিভ নয়, পজিটিভ সংখ্যা, 1 2 3 4 এই ধরনের সংখ্যা, যেগুলো ধনাত্মক সংখ্যা, তার সঙ্গে 3 গুণ, তাদের 3 গুণ করলে, 3 গুণের সঙ্গে 9 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে, যোগফলটা হচ্ছে সংখ্যাটির বর্গের দ্বিগুণের সঙ্গে সমান। তো এখানে সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি এক্স। প্রথম যে কন্ডিশনটা যেটা দেওয়া আছে, সংখ্যাটির 3 গুণের সঙ্গে 9 যোগ করলে সংখ্যাটির বর্গের দ্বিগুণ হয়, দ্বিগুণের সঙ্গে সমান হয়। তাহলে সংখ্যাটির সঙ্গে 3 গুণ করে তার সঙ্গে 9 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে বর্গের দ্বিগুণের সমান। বর্গের সংখ্যাটি এক্স হচ্ছে, তার বর্গের দ্বিগুণের সমান। এইবারে এটা হলো, এই ইকুয়েশনটা তৈরি হয়ে গেল। এখানে ইকুয়েশন তৈরি, এই ধরনের যে প্রবলেমগুলো থাকে, এটাতে সমীকরণ তৈরি করাটাই ব্যাপার। সেখানে কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশন দেখে আমাদের সমীকরণটা তৈরি করতে হবে। সেটা একটা সমীকরণ হতে পারে, দুটো সমীকরণ হতে পারে। তো এটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে দুটো সমাধান সবসময় থাকবে। হয় দুটো সমীকরণ থাকবে যেটা সেগুলো লিনিয়ার হবে, একঘাত হবে, আর না হলে দ্বিঘাত সমীকরণ হলে একটা হবে। তো এই ক্ষেত্রে একটা সমীকরণ বেরিয়েছে, এই সমীকরণ থেকে যেহেতু দ্বিঘাত সমীকরণ, এর দুটো বীজ থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব কি, এখানে 3x + 9 আছে, এটা 2x² আছে, দুটোকে এক সাইডে নিয়ে এখানে সাজিয়ে নিলাম, 2x² + -3x - 9 = 0। এইবারে এটাকে কি করব, এটাকে উৎপাদক করব। উৎপাদক করলে এই যে 9, উৎপাদকের নিয়ম অনুসারে 9কে 2 দিয়ে গুণ করব, 18 হচ্ছে, 18-র উৎপাদক করব। 18-র উৎপাদক কী হয়, 9 2 18 হয়, 18 1 18 হয়, 6 3 18 হয়। তো এইভাবে আমরা 18-র উৎপাদকগুলো পেতে পারি। এবারে কোন দুটো দিয়ে আমাদের 3 পাবো সেটা আমাদের দেখতে হবে। 9 2 দিয়ে অবভিয়াসলি হবে না, 18 1 হবে না, এখানে 6 3 হবে। তাহলে 6 3 এটা ভেঙে নিলাম, এটা এক্সকে গুণ করে এইভাবে লিখলাম। এবারে এই প্রথম দুটো থেকে আমরা 2x কমন নেব, 2x কমন নিতে x + x - 3 হলো, এখান থেকে আমরা 3 কমন নেব, x - 3 হচ্ছে। তাহলে ব্র্যাকেটের অংশটা আমরা সামনে লিখলাম, বাকি অংশটা পরে লিখলাম। এবারে এখান থেকে দুটোর গুণফল 0, তাহলে এটা 0 অথবা এটা 0। তাহলে এটা যদি 0 হয় x এর মান 3 পাচ্ছি, এটা যদি 0 হয় x এর মান -3/2 পাচ্ছি। কিন্তু আমাদের কন্ডিশন কী ছিল, xটা হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা, সেহেতু এই ক্ষেত্রে আমরা এই যে ঋণাত্মক অংশটাকে নেগলেক্ট করব, এটা আমরা নেব না। তাহলে আমাদের ধনাত্মক সংখ্যাটি হবে কত, 3। বোঝা গেল আশা করি। তো এই জন্য কী হয়, অঙ্কের যে ভাষাটা দেওয়া থাকবে সেখানে কিন্তু যে কন্ডিশনগুলো দেওয়া থাকবে সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। তো এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, 2-এর দাগের অঙ্ক। এটা এই যে দাগটা যেটা দেওয়া আছে, 1-এর দাগ 2-এর দাগ,
তো এইটা কিন্তু বইয়ের সঙ্গে ম্যাচ করবে না, বই থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে এখানে পরপর কালেকশান করা হয়েছে। সেটা 2-এর দাগটা ওখানে হয়তো 5-এর দাগ হতে পারে, সেটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই, অঙ্কটাই আসল। তো এই ক্ষেত্রে বলেছে যে দুটি সংখ্যা ধনাত্মক সংখ্যা অবভিয়াসলি, তো সমষ্টি 27 এবং তাদের গুণফল হচ্ছে 180। তো এই ধরনের সংখ্যা পড়ে থাকে, এই ধরনের অঙ্ক পড়ে থাকে প্রায়। তো দুটি সংখ্যা এখানে বলা আছে, দুটি সংখ্যা আমরা ধরে নেব, এক্স ওয়াই দুটো সংখ্যা, তাদের সমষ্টি 27, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 27, তাদের গুণফল 180, এক্স ইন্টু ওয়াই সমান 180। এই অঙ্কগুলো কিন্তু ভীষণ সহজ। তো সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে এই দুটোকে আমরা সমাধান করব, সমাধান করে সংখ্যা দুটি নির্ণয় করব। সমাধান কিভাবে করব? সমাধানে আমরা অনেক পদ্ধতিই জেনেছি এর আগে ক্লাস 9-এ। তো 4 রকমের পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি। তো এখানে আমরা যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করব। এখানে আমরা কি করব, একটা থেকে একটার মান বের করে অপরটাতে প্রতিস্থাপন করব। তো এইখান থেকে যদি আমি এক্স বা ওয়াইয়ের মান বের করি, সেটা দ্বিতীয়টাতে বসিয়ে দিই, এটাতে বসিয়ে দিই, তাহলে এখানে এক্সের মান বের করা হলো, এখানে এক্সের পরিবর্তে এক্সের মানটা বসিয়ে দেওয়া হলো। এবারে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ওয়াইয়ের একটা দ্বিঘাত সমীকরণ। এই ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণকে আমরা, যেহেতু দ্বিঘাত সমীকরণ হয়, বলেছিলাম কি হয় দুটো ইকুয়েশন থাকবে, তাকে সমাধান করে দুটো সলিউশন পাবো, না হলে একটা সমীকরণ হবে যেটাতে দ্বিঘাত সমীকরণ হবে, আর দুটো হলে সেটা একঘাত সমীকরণ হবে। তো তাহলে এখানে এটার ওই একই রকমভাবে মিডল টার্ম ফ্যাক্টর করব। এখানে তো কিছুই নেই, মানে 1 আছে, আর এটা 180 আছে, তাহলে 180-র উৎপাদক বের করব। 180-র উৎপাদক 15 আর 12 হচ্ছে, সেখানে 15-12 দিয়ে এই 27টাকে সাজানো হলো, এটা তৈরি হলো। আশা করি এখান পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবারে এখান থেকে দুটো মান পাবো, ওয়াই ইজিক্যাল টু 15 আর ওয়াই ইজিক্যাল টু 12, দুটো মান পাচ্ছি। এইবারে এই মানটা এতে যে কোনো একটাতে বসিয়ে দেবো, এই প্রথমটাতে যেটাতে আমাদের সুবিধা মনে হবে সেটাতে বসাবো। তো ওয়াই যখন 15, এক্স কত হবে, আর ওয়াই যখন 12, এক্স কত হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স একটা 15 হয়েছে, 12 হয়েছে। এবারে আমরা এক্স প্লাস ওয়াই সমান জানি 27, তাহলে এখান থেকে এক্সের মান সমান পাচ্ছি 27 মাইনাস ওয়াই। ওয়াই যখন 12 হচ্ছে তখন এক্সের মান হচ্ছে 15, আর ওয়াই যখন 15 হচ্ছে এক্সের মান হচ্ছে 12। তাহলে এটা অল্টারনেটভাবে হচ্ছে, হয় 12-15, নাহলে 15-12। তো দুটোই এখানে গ্রাহ্য হবে, দুটো সেটের সলিউশান হচ্ছে, এবং দুটো সলিউশানই এখানে গ্রাহ্য হবে। তো এখানে যদি কোনো কন্ডিশন আলাদা করে না দেওয়া থাকে, যে প্রথমটা বড় হবে দ্বিতীয়টা ছোট হবে, এরকম যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা দুটোকেই সমাধান হিসেবে ধরব। এবারে চলে আসছি 3-এর দাগে। 3-এর দাগেরটা কী বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে যে দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি 9 এবং তাদের বর্গের সমষ্টি 45, সংখ্যা দুটি নির্ণয় করো। খুবই সহজ, তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারো। যে দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি, এক্স ওয়াই দুটি ধনাত্মক সংখ্যা ধরে নিলাম, এক্স প্লাস ওয়াই সমান 9 এবং তাদের বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 45, এই দুটো পেলাম। এই দুটো থেকে সমাধান করতে হবে। সমাধান করার নিয়ম কি, যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, সেহেতু আমরা কি করব, এটাকে এক্স মাইনাস ওয়াইতে ভাঙতে পারি। এটাকে আমরা এভাবে করতে পারি, এক্স মাইনাস, আচ্ছা এখানে এক্স ওয়াই তো নেই, এক্স ওয়াই যদি না থাকে তাহলে এটার একটা অন্য সূত্র করা যেতে পারে, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। এইটার সমান কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা সমান 45। এবারে এইটার মান জানা আছে, হাফটা ওখানে গেলে 90 হয়ে যাবে, এটার মান 9 × 81 প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজিক্যাল টু 90। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজিক্যাল টু 90 মাইনাস 81, মানে কত হচ্ছে 9। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আমরা পাচ্ছি কত, 3। তো এই ক্ষেত্রে এটা 9 আর এটা 3 হিসেবে আমরা ধরতে পারি। তাহলে এই দুটোকে সমাধান করলে আমরা খুব সহজেই পেয়ে যাব। কিন্তু এই দুটোকে যদি সমাধান করি তাহলে একটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই সমান 9, এটা 1 নম্বর, আর এক্স মাইনাস ওয়াই সমান 3, এটা 2 নম্বর। এইখান থেকে আমরা ক্যালকুলেশন করব, 2x সমান পাবো কত, যোগ করে দিলাম। এটা যদি যোগ করি তাহলে এখানে পাবো কত, এটা সমান হচ্ছে 12, x সমান হবে কত, 6। একটা এক্সের মান আমরা পেয়ে গেলাম 6।
এক্সের মান যদি 6 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে, যে কোনো একটাতে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দিলে 9 মাইনাস এক্স সমান হচ্ছে ওয়াই, তাহলে 9 মাইনাস 6 সমান হচ্ছে 3। তাহলে আমরা যেটা পাচ্ছি যে ওয়াই সমান হচ্ছে একটা 3 আর এক্স সমান 6। আচ্ছা, ওই একই রকমভাবে এখানে তো আমি বর্গ থেকে এনেছি, এটা প্লাস মাইনাস হবে। মাইনাস দিয়ে যদি করি, এটা প্লাসের পরিবর্তে যদি মাইনাস রাখি, তাহলে সেখান থেকে আর এক জোড়া মান আসবে। সেটা কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত 9, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হবে -3। এটা যদি আমি যোগ করে দিই একই রকমভাবে এটা কেটে যাচ্ছে, তাহলে 2x সমান হচ্ছে কত, এটা 6, তাহলে এক্স সমান হবে 3। এক্সের মান 3 পেয়ে গেলাম, তাহলে ওয়াই সমান হবে 9 মাইনাস এক্স, তাহলে 9 মাইনাস 3 সমান হচ্ছে 6। তাহলে এটা 3 6 আর এটা 6 3। তাহলে এই সমাধানটা এখানে কিন্তু অন্যরকমভাবে করা হয়েছে আরেকটা পদ্ধতিতে, যেটা সুবিধে মনে হবে সেটাই করা যেতে পারে। এখানে যেটা করা হয়েছে কি না, এই দুটো তো দেওয়া আছে, এবারে এইটাকে বোথ সাইড স্কোয়ার করা হলো, তার ফলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান 81। এটাকে ভেঙে দেওয়া হলো, এটার মান তো দেওয়া আছে এখানে 45, তাহলে এই মানটা এখানে রাখা হলো। এখান থেকে আমরা এক্স ওয়াইয়ের মান পেয়ে যাব, যেটা হচ্ছে 18। সেখান থেকে এক্সের মান পাবো, এক্সের মানটা মূল যেটা আছে সেটাতে বসাবো, এক্সের মান দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, তাকে মিডল টার্ম ফ্যাক্টর করে একটা মান পাবো। তো যেটা সুবিধা মনে হবে এটা একটা পদ্ধতি। এখানে এই সূত্রটা কিন্তু ভাইটাল ব্যাপার, এটা মনে না থাকলে হবে না। এটা মেন সূত্রটা হচ্ছে কি না, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সূত্র কিন্তু সমস্ত সূত্র মনে রাখতে হবে, বীজগণিতের ক্ষেত্রে সূত্র না মনে থাকলে কিন্তু অঙ্ক করা মুশকিল আছে। তো এখানে একটা সূত্র অল্টারনেট আরেকটা সূত্র এর কাছাকাছি সূত্র, সেটা বলে দিচ্ছি, যদিও এখানে সেটা কাজে লাগবে না, তবুও মনে রাখার দরকার। এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এটার সমান হবে কত, 4xy। তো এই দুটো সূত্র কিন্তু খুব কম ব্যবহার হয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি এটা বুঝতে অসুবিধা হলো না। হয় এই পদ্ধতি, না হলে এই পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি করা যেতে পারে। পরের অঙ্ক 4 দাগের অঙ্ক বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 100, সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা, এখানে বোঝার আছে যে ক্রমিকের কথার অর্থ হচ্ছে, ক্রমিকটা জানতে হবে, ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর, মানে পরপর কেমন না, যদি এই 1 2 3 4 এইগুলো সব হচ্ছে পরপর স্বাভাবিক সংখ্যা। অনুভাবে আমি যদি পরপর যুগ্ম সংখ্যা বলি, 2 4 6 8, এগুলো হচ্ছে পরপর মানে যুগ্ম সংখ্যা, এটা পরপর সংখ্যা নয়, কিন্তু পরপর যুগ্ম সংখ্যা বলা যেতে পারে। আবার পরপর মৌলিক সংখ্যা যদি বলি, 2 3 5 7, এগুলো হচ্ছে পরপর মৌলিক সংখ্যা। তো এইরকমভাবে পরপর এটা যদি দেই 3 6 9 12, এইগুলো হচ্ছে পরপর 3-এর গুণিতক সংখ্যা। তো এইটাকে আমরা ক্রমিক হিসাবে লিখতে পারি। আর এমনি ক্রমিক সংখ্যা থাকলে সেটা হচ্ছে 1 2 3 4 এই ধরনের সংখ্যাগুলোকে বোঝাবে। তো এটাকে আমাদের কিন্তু জেনারেলভাবে লিখতে হবে, এটা পার্টিকুলার সংখ্যা দিয়ে কোনো অঙ্ক করা যায় না। জেনারেলভাবে লিখতে গেলে কী হবে, একটা সংখ্যা যদি n হয়, পরের সংখ্যাটা হবে n+1, তার আগের সংখ্যাটা n-এর আগের সংখ্যা হবে n-1। কারণ আমরা সংখ্যাগুলো যদি দেখি, পূর্ণ সংখ্যা যেগুলো থাকে, পরপর দুটো সংখ্যার মধ্যে পার্থক্য 1 হয়। একটা সংখ্যা যদি 2 হয়, তার পরের সংখ্যা হবে 3, তার পরের সংখ্যা হবে 4। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো যে প্রত্যেক সংখ্যার মধ্যে পার্থক্য কিন্তু 1 হচ্ছে। তো আগের সংখ্যার সঙ্গে পরের সংখ্যার বা একটা সংখ্যার সঙ্গে তার পরের সংখ্যার পার্থক্য 1। তো সেই জন্য আমরা যে ক্রমিক সংখ্যা তৈরি করব, পরপর দুটি সংখ্যা, যদি একটা সংখ্যাকে x ধরি, পরের সংখ্যাকে আমরা x+1 ধরতে পারি, বা একটা সংখ্যাকে যদি x ধরি, তার আগের সংখ্যাকে x-1 ধরতে পারি। এবারে যদি বলে ধনাত্মক যুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স কত না, ক্রমিক যুগ্ম সংখ্যাগুলো এই ধরনের যুগ্ম সংখ্যা, এদের মধ্যে ডিফারেন্স কিন্তু হচ্ছে 2। কিন্তু এই ক্ষেত্রে দেখলে দেখা যাবে যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স পার্টিকুলার একটা অর্ডার মেনটেন করে এখানে পাবো না আমরা। তো সেই জন্য এটার ক্ষেত্রে কিন্তু এইভাবে আসবে না যে পরপর ক্রমিক সংখ্যাকে আমি জেনারেলাইজ করব, তো এটা হবে না। এটা হতে পারে যে 3-এর গুণিতক সংখ্যা পরপর করা যেতে পারে। তো একটা 3x যদি হয়, আর একটা 3x
3x প্লাস 3 করতে পারি। তো এই ক্ষেত্রে যে একটাকে যদি আমি x ধরি আর একটাকে আমরা x প্লাস 2 ধরবো যেহেতু ডিফারেন্স, আর এটার ক্ষেত্রে আরেক রকমভাবে হবে যদি আমি 3-এর গুণিতক ধরি, একটাকে যদি x ধরি আর পরেরটা হবে x প্লাস 3। তো এটা 3 ডিফারেন্স হচ্ছে, যত ডিফারেন্স সেটা আমরা যোগ করে দেবো। তো এখানে একটা ধরলাম x আর একটা ধরলাম x প্লাস 2, দুটো সংখ্যা। এবারে বলেছে দুটো সংখ্যার বর্গের সমষ্টি 100, তাহলে x স্কোয়ার প্লাস x প্লাস 2 এর হোল স্কোয়ার সমান 150, 100 নয় 150, না একটু ভুল হলো, এখানে লেখা ভুল হয়েছে, এটা 100 ধরেই করা হয়েছে, তাহলে এখানে 100 ধরেই করতে হবে, এখানে ভুল লেখা হয়েছিল। তো এটা সমান 100, তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, এটাকে ভেঙে নেবো। a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো সেই অনুপাতে ভাঙা হলো। এইবারে ক্যালকুলেশন করব, এটা 2x স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা 4x, এটা 4 থাকলো, আর 100টাকে বাম পাশে নিয়ে -100 করা হলো। এইবারে টোটাল যদি এটাকে সরল করে নিই তাহলে 2x স্কোয়ার প্লাস 4x আর এইটা মিলে -96। এইবারে একে আমরা 2 কমন নিয়ে নেবো, এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিয়ে যেটা আছে 2 × x স্কোয়ার প্লাস 2x মাইনাস 48। তো এইবারে 48কে আমরা উৎপাদক করব, উৎপাদক করলে তাকে মিললে 8 × 6 = 48, 6 আর 8 দিয়ে এখানে 2 সাজাতে পারি অবভিয়াসলি। তো সেইটা এখানে তৈরি করা হলো, সেখান থেকে এটা এলো গুণ করে, তারপরে প্রথমটা থেকে x কমন, এটা থেকে -6 কমন, তাহলে এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, x প্লাস 8 × x প্লাস 6 = 0। এখান থেকে x এর মান -8 আর x এর মান 6, এই দুটো পাবো। তো যেহেতু এটা ক্রমিক ধনাত্মক সংখ্যা, -8টা আমরা নেবো না, এটা আমাদের গ্রাহ্য হবে না, আমরা 6টা নেব। তাহলে 6 যদি হয় প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কত হবে, পরের যুগ্ম সংখ্যা 8, কারণ আমরা ধরেছি একটা x হলে একটা x প্লাস 2, তাহলে xটা যদি 6 হয় x প্লাস 2 হবে 8। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, দুটো সংখ্যা হলো কি 6 আর 8। আশা করি বুঝতে অসুবিধা হলো না। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই, 5-এর দাগের অঙ্ক। এটা বলেছে কোনো প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 9/20, প্রকৃত ভগ্নাংশটি নির্ণয় করে। এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কোনো প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর। প্রকৃত ভগ্নাংশ কী ধরনের, না এই ধরনের ভগ্নাংশ হচ্ছে কি, এটার ক্ষেত্রে ভগ্নাংশের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে লব আর একটা হর। যদি আমি ধরে নেই 3/5, এটা লব আর এটা হর। এই যে লব হরটা যদি বড় হয় এটা হবে প্রকৃত ভগ্নাংশ, আর যদি এটা ঠিক উল্টোটা হয়, লবটা বড় হচ্ছে হর ছোট, অপ্রকৃত ভগ্নাংশ। তো এই ধরনের ভগ্নাংশ থাকে, তো আমরা এটাকে x প্লাস, এখানে জেনারেলাইজ করব, x/y ধরে নেব, যেখানে আমরা কি করব, ওয়াইটা বড়, y > x, এটা অবশ্যই লিখতে হবে, কিন্তু যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলেছে তাহলে এই যে এইভাবে এটা লিখে দিতে হবে, না লিখলে কিন্তু এটাকে এখান থেকে নাম্বার কেটে নিতে পারে। তো তাহলে এইটা এর অনন্যক, মানে তাকে উল্টে দিলে 1/, করলে যেটা হবে সেটা হচ্ছে অনন্যক। তো x/y এর অনন্যক কত হবে, 1/x/y, মানে y/x, ঠিক উল্টে দিলে যেটা আসে সেটা। তো তাহলে এটা সংখ্যা, তার অনন্যক হচ্ছে এটা। এবারে বলেছে কি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর, মানে বিয়োগফল, এটা মাইনাস এটা সমান হচ্ছে 9/2, 9/20। তো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশান। এই ইকুয়েশানটাকে সরল করতে হবে, তাহলে সিম্পল সরল এটা হলো, এইবারে এটাকে কোনাকুনি গুণ করে মোট ইকুয়েশান তৈরি হলো, যেটা ফাইনাল ইকুয়েশান যেটা হলো সেটা হচ্ছে কি 20y² মাইনাস 20x² = 9xy। এবারে 9xyটা বাম দিকে চলে আসবে, দিয়ে আমরা ফাইনাল ইকুয়েশানটা সাজাবো। এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশান, 20y² মাইনাস 9xy মাইনাস 20x²। এবারে 20 গুণ করলে 400 হয়। এই 400কে এমনভাবে সাজাতে হবে যেন 9 আসবে। 400 উৎপাদক বের করা হলো, 25, 16 তে 400 হয়। তো 25 আর 16 দিয়ে এখানে সাজানো হলো। এইবারে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা হবে, উৎপাদক করে সাজিয়ে আমরা ফাইনাল পেলাম ওইটা। এই দুটোর গুণফল 0, হয় এটা 0 না হলে এটা 0। তাহলে প্রথমটা যদি 0 করি সেখান থেকে x/y পাচ্ছি এটা, এবার দ্বিতীয়টা যদি 0 করি সেখান থেকে x/y পাচ্ছি এটা। তো এটা যেহেতু নেগেটিভ আসছে, এটা নেব না, এইটা নেব। তাহলে x/y হচ্ছে ভগ্নাংশ,
তাহলে 4/5 হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আমি আগেই বলেছিলাম যে এটার হরটা ছোট হবে, হরটা বড় হবে, লবটা ছোট হবে। তো প্রকৃত ভগ্নাংশ তাহলে এটাই আমরা পেলাম। নেক্সট অঙ্ক। 6 দাগের অঙ্ক। এটা বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক অপেক্ষায় 2 বেশি। অঙ্ক দুটির যোগফল সংখ্যাটি থেকে 15 কম, একের ঘরের সম্ভাব্য মান নির্ণয় করো। তো এখানে 2 অঙ্কের সংখ্যা, আচ্ছা অঙ্ক সংখ্যা এই কথাগুলো গুলিয়ে যেতে পারে, এইগুলো আমি বলে দিই। অঙ্ক কোনগুলো, অ্যাকচুয়াল অঙ্ক কোনগুলো আর সংখ্যা কোনগুলো। এই যে অঙ্ক বলা হচ্ছে, এইটা হচ্ছে কি 0, 1, 2, 3 ডট ডট করে 9 পর্যন্ত, এইগুলো হচ্ছে সব অঙ্ক। এই অঙ্কগুলোকে কাজে লাগিয়ে আমরা সংখ্যা তৈরি করি। আর সংখ্যা কোনগুলো হচ্ছে সংখ্যা, এই সংখ্যাগুলো 0, 1, 2, 3, 4 করে 20, 30, 100, 1000 এই যাবতীয় আমরা সংখ্যা ব্যবহার করি যেগুলো, সেগুলো সবই সংখ্যা। এইবারে হচ্ছে কি পার্থক্য হচ্ছে, অঙ্ক হচ্ছে পার্টিকুলার কিছু কিছু এই যে সিম্বল, যেগুলোর সাহায্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বোঝায় এবং সেইগুলোকে কাজে লাগিয়ে সংখ্যা তৈরি হয়। কীভাবে সংখ্যা তৈরি হয় সেটা আমাদের জানতে হবে। না, এই ধরো 25 সংখ্যাটা তৈরি হলো, এটা কিভাবে তৈরি হলো? এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, এটা আমরা জানি সবাই। এইবারে নিয়ম, সংখ্যা তৈরি করার নিয়ম হচ্ছে কি, দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ করব আর এককের সঙ্গে 1 গুণ করব, তবে গিয়ে সংখ্যা তৈরি হবে। তাহলে এখানে দশকের ঘরের সংখ্যা 2, তাহলে 2-এর সঙ্গে 10 গুণ করব, এককের সঙ্গে 1 গুণ করব, তাহলে আমরা কি পেলাম? 20 + 5 সমান হচ্ছে 25। তাহলে এই 25 সংখ্যাটা এইভাবেই আমাদের গঠন হলো। ওই একই রকম এটা 2 অঙ্কের সংখ্যা, এরকম যদি আমি 3 অঙ্কের সংখ্যা নিই, 327, এটা একক, এটা দশক, এটা শতক। এটার নিয়ম কি? এটার নিয়ম হচ্ছে কি, শতককে 100 দিয়ে গুণ করব, প্লাস দশককে 10 দিয়ে গুণ করব, প্লাস একককে 1 দিয়ে গুণ করব, যেটা আসবে সেটাই হচ্ছে সংখ্যা। তো সেক্ষেত্রে এখানে 3 × 100 প্লাস 2 × 10 প্লাস 7 × 1, তার মানে 300 প্লাস 20 প্লাস 7 মানে 327। তো এইভাবে আমাদের সংখ্যা হয়, কিন্তু এখানে এটাকে জেনারেলাইজ করতে হবে। তো সেটা আমরা পরে আসব। নিয়ম হচ্ছে কি, যে 3 অঙ্কের সংখ্যা হোক, 2 অঙ্কের সংখ্যা হোক, এককের সঙ্গে 1 গুণ করতে হয় সবসময়, দশকের সঙ্গে 10 গুণ করতে হয়, শতকের সঙ্গে 100, হাজারের সঙ্গে 1000, এইভাবে দশক, শতক, এইভাবে করে আমরা সংখ্যা নির্ণয় করতে পারি। অঙ্কগুলোকে কাজে লাগিয়ে সংখ্যা তৈরি হয়। তো এইবারে এটার ক্ষেত্রে যেটা বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যা নেওয়া হলো, 2 অঙ্কের সংখ্যা নেওয়া হলো, যার 2টি অঙ্ক থাকবে, এককের অঙ্ক একটা, দশকের অঙ্ক একটা। তো যার এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক অপেক্ষায় 3 বেশি, তাহলে এককের ঘরের অঙ্ক এখানে x ধরা হয়েছে, আর দশকের অঙ্ক, যার এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক অপেক্ষায় 3 বেশি। আচ্ছা সরি, এখানে এককের ঘরের অঙ্কটা বড়, দশকের ঘরের অঙ্কটা ছোট। তো এই জন্য দশকের ঘর x-3 করা হয়েছে, একক তার চেয়ে 3 বড়, মানে x হয়েছে। এটাকে অন্যভাবে করা যেত, এটাকে দশকেরটাকে x ধরে এটা x+3 করে দিতাম, সেটাও হতো। যাই হোক, যেটা ধরা হয়েছে সেইভাবে আমি করছি। এবারে সংখ্যাটা কি হবে? দশকের ঘরের সংখ্যার সঙ্গে 10 গুণ হবে, এককের ঘরের, এটা সংখ্যা না, এটা অঙ্ক, অঙ্কের সঙ্গে 10 গুণ হলো, এককের ঘরের সঙ্গে 1 গুণ হলো। তো এইবারে এটাকে ক্যালকুলেশন করে যেটা হবে সেইটা হচ্ছে সংখ্যা। তাহলে সংখ্যাটা দাঁড়ালো এইটা। এবারে যেটা বলেছে যে অঙ্ক দুটির গুণফল সংখ্যাটি থেকে 15 কম। আচ্ছা, অঙ্ক দুটির গুণফল কত? x × x - 3, তার মানে কত হচ্ছে x² - 3x, এইটা হচ্ছে অঙ্ক দুটির গুণফল। সংখ্যাটা থেকে কি বলেছে? 15 কম। তাহলে সংখ্যাটা যদি 11x - 30 হয়, এই যে 11x - 30, এটা থেকে যদি আমি এদের গুণফলটা বিয়োগ করি, সেটা সমান হবে 15। তো এটাই হচ্ছে এই ইকুয়েশান। তো এখানে একবারে করা হয়েছে স্টেপ জাম্প করে,
11x মাইনাস 30 মাইনাস এর মাইনাস দিয়ে গুণ করা হয়েছে মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 3x ইজিক্যাল টু 15। এবার এটাকে সরল করব, এক্স স্কোয়ারটা সামনে সরল করে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তারপরে এক সাইডে নিয়ে চলে আসবো। এটা আলটিমেট দাঁড়াচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইজিক্যাল টু 0। এইবারে 45, 5 9 45, একে মিডল টার্ম করে 14কে সাজাবো, সাজিয়ে আলটিমেট আমরা পাবো এটা, যেটা হচ্ছে কত না সরি এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0। এক্সের মানে এখানে দুটো পাচ্ছি, একটা 5 আর একটা 9। তো এককের ঘরের সংখ্যাটা তাহলে আমাদের হয় 5 হবে, না হলে 9 হবে। তো এককের ঘরের সম্ভাব্য মান চেয়েছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। নেক্সট অঙ্ক 7 দাগের অঙ্ক। এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আগের অঙ্কের চেয়ে আলাদা, সম্পূর্ণ আলাদা, এবং নতুন নতুন ধরনের বিভিন্ন টাইপের অঙ্ক, যা করলে সব রকমের টাইপ কভার যদি হয় তাহলে কিন্তু পরীক্ষা হলে বসতে একটা কনফিডেন্সও পাওয়া যায় এবং সুবিধা হয়, অঙ্কগুলো আগে থেকে করা থাকলে। তো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ তার অবশিষ্ট দুই বাহুর মধ্যে একটি অপেক্ষায় 6 সেমি এবং অন্যটি অপেক্ষায় 12 সেন্টিমিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমত আমাদের এখানে জানতে হবে সমকোণী ত্রিভুজ সম্পর্কে। সমকোণী ত্রিভুজ কি না, একটা ত্রিভুজ যার একটি কোণ সমকোণ। তো এই ক্ষেত্রে আমরা ছবিটা যদি একটু আঁকার চেষ্টা করি, তাহলে এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহুটা যেটা, সেটাকে আমরা অতিভুজ বলবো, অতিভুজ। আর এটাকে আমরা লম্ব ধরবো, আর এটা ভূমি। এবারে যেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজটি অবশিষ্ট দুই বাহুর মধ্যে একটি অপেক্ষায় 6 সেন্টিমিটার এবং অন্যটি অপেক্ষায় 12 সেন্টিমিটার বেশি। তো এটাতে যেটা বলেছে যে এই ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য এক্স ধরা হয়েছে, একটি বাহুর দৈর্ঘ্য এক্স ধরা হয়েছে। এখানে এই বাহুটাকে যদি ভূমিকে এক্স ধরা হলো, এবার বলছে ওই বাহুটা অপেক্ষায় অতিভুজটা 6 সেন্টিমিটার বেশি, তাহলে অতিভুজটা হবে কত, এক্স প্লাস 6। আর আরেকটা বলেছে অন্যটি অপেক্ষায় 12 সেন্টিমিটার বেশি, অতিভুজটা অন্যটি অপেক্ষায়, মানে এটা অপেক্ষায় 12 সেন্টিমিটার বেশি। তাহলে এটা যদি 12 সেন্টিমিটার বেশি হয়, তাহলে এটা এক্স মাইনাস 6 হচ্ছে, এক্স মাইনাস 6 আর এক্স প্লাস 6 ডিফারেন্স হচ্ছে 12, তাহলে এক্স মাইনাস 6 হচ্ছে। তাহলে তিনটে আমরা বাহু পেয়ে গেলাম। এইবারে আমাদের এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য আছে, যেটা বলছে কি, এটা ক্লাস 10-এ তোমরা পড়েছো নিশ্চয়ই, খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। সেটা হচ্ছে কি, যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের ওপরে অঙ্কিত বর্গক্ষেত্র লম্ব এবং ভূমির ওপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সঙ্গে সমান। আলটিমেট এটা বলতে চেয়েছে যে অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এটা বলতে পারি এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা জ্যামিতিক আকারে হলো। আর এটাকে যদি সূত্রের আকারে লিখি, সমান হবে কি, এখানে অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আশা করি সবাই এটা জানবে, এটা জানতেই হবে, গুরুত্বপূর্ণ খুব। তো এটাকে কাজে লাগানো হচ্ছে। তো এটার প্রত্যেকটার মান আমরা পেয়ে গেলাম। এটা এক্স, এটা এক্স প্লাস 6, এটা এক্স মাইনাস 6। এবার অতিভুজের জায়গায় এক্স প্লাস 6 বসলো, আর বাকিটা এক্স আর এক্স মাইনাস 6-এর। তাহলে একটা স্কোয়ার সমান অপর দুটো স্কোয়ারের যোগফল। এবারে এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এক সাইডে নিয়ে যাব। লাস্ট আমাদের যেটা পাবো সেটা হচ্ছে কত, এক্সের মান হচ্ছে 24। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বলে রাখি, এখানে একটা জিনিস দাঁড়িয়েছিল মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 24x, মাইনাস মাইনাস কেটে গেল, এক্সটা যদি এ পাশে আসে এক্স স্কোয়ার বাই এক্স ইজিক্যাল টু 24। এখান থেকে আমরা যেটা এলাম এক্স ইজিক্যাল টু 24, কী করে এলাম না, এটা এক্স সমান হচ্ছে এক্স ইন্টু এক্স, একটা এক্স কেটে যাচ্ছে। এবারে এই কাটাকুটিটা যখন ওপরে নিচে এক্সের আমরা কাটাকুটি করব, সঙ্গে কিন্তু আমাদের কন্ডিশান লিখতে হবে এক্স নট ইজিক্যাল টু 0। কেন না, এক্স যেটা আমরা ধরেছি এখানে ভূমি কোনো দিন 0 হতে পারে না, কোনো একটা
ত্রিভুজ, তাহলে ত্রিভুজ গঠনই হবে না। তো সেক্ষেত্রে এই কন্ডিশনটা এখানে লিখে দিতে হবে। যেহেতু এক্স নট ইজিক্যাল টু জিরো, সেহেতু এটা ভাগ করা সম্ভব। যদি এক্স জিরো হতো তাহলে কি হতো না, এটাকে কিন্তু ভাগ করা সম্ভব হতো না, এটা অসংখ্য সংখ্যা হয়ে যেত, কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা পেতাম না। সেই জন্য এখানে যেহেতু কাটাকুটি হয়েছে, সেখানে এই কন্ডিশনটা অবশ্যই লিখতে হবে। সেখানে কিন্তু চাইলেও যদি না লেখা হয় এক্ষেত্রে খাতা দেখার সময় কিন্তু নাম্বার কেটে নিতে পারে। এক্স ইজিক্যাল টু 24 হলো, তাহলে লম্ব এখানে 24 পেলাম। এখানে আমরা ভূমি ধরেছিলাম, লম্ব ভূমি এখানে কিছু যায় আসে না, যেটা খুশি আমরা ধরতে পারি। কোনটা লম্ব কোনটা ভূমি হলো সেটা আলাদা করে কিছু কোনোই বলা নেই, এটা চেঞ্জ হতে পারে। আমি এখানে লম্ব 24 হয়েছে, অতিভুজ 30 হয়েছে, ভূমি 18 হয়েছে, আমি উল্টো ধরলাম। এখানে ধরো এটা লম্ব হয়েছে 18, ভূমি 24, আর অতিভুজ কিন্তু একই থাকবে, অতিভুজ হচ্ছে 36 না 30। তো এবারে আমাদের যেটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, এখানে এটা করা নেই। ত্রিভুজের ক্ষেত্রফলটা, হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণিতক উচ্চতা। তাহলে ভূমি হোক, এটা উচ্চতা মানে লম্ব, যেহেতু গুণ হচ্ছে আগে পরে গুণ হয়ে কোনো সমস্যা নেই। তাহলে একটা 18 আর একটা 24, সবসময় এককটা কিন্তু বর্গ একক। এখানে দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে বর্গ সেমি। এটা কাটাকুটি করলে এটা হবে 9 কাটবে, তাহলে 24, 4, 9, 36, 3 হাতে 9, 2, 18, 19, 20, 21, এটা বর্গ সেমি। এটাই হবে আমাদের উত্তর। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এটা শুধু এই পিথাগোরাসের উপপাদ্যটার উপরে বেস করে অঙ্কটা। চলে আসছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। 8 দাগের অঙ্ক। এটা বলেছে যে যদি 1 ডজন কলমের মূল্য 2 টাকা কম হয়, তাহলে 42 টাকায় 6টি কলম বেশি পাওয়া যায়। 1 ডজন কলমের বর্তমান মূল্য কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা আগে বহুবার পড়েছে। তো 1 ডজন এক্ষেত্রে 12টার দাম বলেছে 2 টাকা কম হয়, তাহলে যদি কম হয় তাহলে 42 টাকায় 6টি কলম পাওয়া যায়। 1 ডজন, আচ্ছা বর্তমান মূল্য এখানে দেওয়া নেই, 1 ডজন বা 12টার মূল্য বর্তমান মূল্য দেওয়া নেই, সেটা আমরা ধরে নিচ্ছি এক্স পয়সা। তাহলে পরিবর্তিত দাম যেটা হচ্ছে, যেটা আগে 2 টাকা, এক্স পয়সা না, এখানে টাকা হবে, যেহেতু টাকায় পুরোটা আছে, তো এক্স পয়সা নেব না, এক্স টাকা। তাহলে এই ক্ষেত্রে তাহলে পরিবর্তিত দাম কত হচ্ছে? 2 টাকা যদি কম হয় তাহলে এটা টাকা হবে, এক্স মাইনাস 2 টাকা পার ডজন। ডজনের 2 টাকা কম মূল্য হচ্ছে। আচ্ছা 6টি সমান হচ্ছে হাফ ডজন, অর্ধেক, 12টি 1 ডজন হয়, 6টি হাফ ডজন। এইবারে আমাদের এখানে সম্পর্ক আছে 42 টাকায় এক্স মাইনাস 2টা, এখানে 42 টাকায় বলেছে যদি এক্স মাইনাস 2 কম হতো তাহলে 42 টাকায় 6টি কলম বেশি পাওয়া যেত। তাহলে 42 টাকায় যে কলমটা পাওয়া যাচ্ছে সেটা মাইনাস আগে যে 42 টাকায় কলম পাওয়া যাচ্ছিল সেটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে কত? আগে এটা 1 ডজনের উপরে হিসাব হচ্ছে, সেটা হচ্ছে 6টি বা হাফ ডজন। এই জন্য ডজনের উপরে হিসাব হচ্ছে বলে এটাকে আমরা হাফ লিখলাম। এবারে এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন এটা সিম্পল সরল হবে, সরল করে ক্যালকুলেশন করব। এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x 168 হলো। এবার এটাকে এক সাইডে সলভ করে এক্সের মান পেলাম, একটা 14, একটা 12, -12। -12টা আমরা নেব না, তাহলে প্রতি ডজন কলমের দাম এখানে এক্স টাকা, পয়সা না, এটা টাকায় ক্যালকুলেশন হয়েছে, পুরো টাকায় আসবে। নেক্সট অঙ্কে চলে যাই। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বর্গক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য অপেক্ষায় 5 সেন্টিমিটার বেশি এবং প্রস্থ 12 সেন্টিমিটার কম।
আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। এটা ঠিক পরিমিতির অঙ্কের মতোই। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সম্পর্কে আমাদের বিশেষ যেটা প্রাথমিক জ্ঞান সেটা আমাদের জানতে হবে যে বর্গক্ষেত্রটা কি। বর্গক্ষেত্র হচ্ছে কি যার 4টি বাহু সমান এবং কোণগুলো 90 ডিগ্রি সব। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো 90 ডিগ্রি। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি, বাহুর বর্গ। বাহু যদি এক্স স্কোয়ার হয়, প্রত্যেকটা বাহু তো সমান, প্রত্যেকটা বাহু যদি এক্স হয় তাহলে এর ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার বর্গ একক। আর পরিসীমা হচ্ছে 4x। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা হচ্ছে এর ক্ষেত্রফল। আর পরিসীমা হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এই সূত্রটা মনে রাখতে হবে। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আমরা এখানে ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তাহলে এইবারে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 5 সেন্টিমিটার বেশি। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে এক্স প্লাস 5 সেন্টিমিটার বেশি, এবং প্রস্থ 12 সেন্টিমিটার কম। তাহলে প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 12। তো এইবারে যেটা বলেছে যে এই দুটো গেল যে তার বাহুগুলোর ওপরে কন্ডিশন। এবার ক্ষেত্রফল যেটা ওপরে যেটা মেন কন্ডিশন যেটা বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি বলেছিলাম বাহু স্কোয়ার, সেটা সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ যেটা হচ্ছে এটা গুণিতক এটা, তার দ্বিগুণ বলেছে, তাহলে 2 ইন্টু এটা গুণিতক এটা। এটা হলো, এটা হচ্ছে শর্ত দেওয়া আছে প্রথম লাইনেই। তো এবারে এটাকে সরল করব, গুণ করে দেবো। এটা গুণ করে এক সাইডে নিয়ে যাব, এক সাইডে নিয়ে গেলে মূল ইকুয়েশন দাঁড়াবে এটা। এইবারে একে মিডিলটা ফ্যাক্টর করব, উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করলে এটা 120কে উৎপাদক করতে হবে। এটা যেহেতু 1 আছে, 120কে উৎপাদক করতে হবে। 20 ইন্টু 6, 20 6 দিয়ে 14 তৈরি করলাম। সেখানে দাঁড়ালো কত, এক্স মাইনাস 20 ইন্টু এক্স প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে দুটো মান এখানে, একটা 20 আর একটা হচ্ছে -6। -6 নেবো না, এক্স যেহেতু বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না, সেহেতু -6টা নেবো না। এক্সের মানটা 20 হলো। তাহলে এক্সের মান 20 হলো। এক্স সমান ধরেছিলাম কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ওটা আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তার পরিসীমা চেয়েছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তো এক্স যদি এখানে 20 হয় তাহলে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 25 আর প্রস্থ হবে 20 থেকে 12 বাদ গেলে 8। তাহলে একটা হচ্ছে 25 আর একটা 8। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু 25 প্লাস 8, 25 8 33, সেটা 2 দিয়ে গুণ করলে 66 সেন্টিমিটার হবে একক। এককটার দিকে লক্ষ্য রাখতে হবে। ক্ষেত্রফল হলে বর্গ একক, মানে বর্গ সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার যেহেতু একক। আর পরিসীমা হলে শুধু এককটা হবে, সেটা হচ্ছে সেন্টিমিটার, এখানে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে। আজকে এই পর্যন্তই। তো আজকে কিছুটা হলো, আর কিছুটা অমিতাভ মিত্রের কয়েকটা অঙ্ক যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো পরের ভিডিওতে করব। এছাড়াও সঙ্গে সঙ্গে কেশবনাগ এবং অমলকে ভৌমিক এবং পরপর যেটা বোর্ডের বই এবং কিছু পরীক্ষার যে বিগত কয়েক বছরের পরীক্ষার প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে পরপর পর্ব আসতে থাকবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। বিভিন্ন ধরনের অঙ্ক এখানে আছে। যদি কোনো অঙ্কে সমস্যা হয় অবশ্যই কমেন্টে তোমরা জানাও। আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।